আছেন আগে বলুন। আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ম্যাম খুব ভালো আছি। ম্যাম যেটা আমরা রিসেন্টলি আপনার একটা কাজ দেখেছি যেটা খুব জনপ্রিয় হয়ে গেছে এর মধ্যেই, বাংলার সেরা ভূতের গল্প। তো ওটা করার সময় যখন অভিরূপ স্যার আপনাকে যখন মানে আপনার কাছে যখন স্ক্রিপ্টটা নিয়ে আসেন, তো তখন আপনার মানে কি হিসেবে কি দেখে ওটা আপনি রাজি হলেন? আচ্ছা, এটা বলার আগে একটা কথা বলি। আমি হুম, অভিরূপ ঘোষ, অভিরূপ দার সাথে অনেক দিন ধরে কাজ করছি। হুম, হুম, নট জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, অ্যাজ আ স্টাইলিস্ট। হুম। তো আচ্ছা। বাংলা সেরা ভূতের গল্পটার স্টাইলিস্টও আমি। হুম, আর সেজন্য মানে এরকম কিছু ঘটেনি যে উনি আলাদা করে আমার কাছে স্ক্রিপ্টটা নিয়ে এসেছেন শুধু মানে অভিনয় করার জন্য। হুম, হুম, আমি অনেকটা শুরু থেকে পুরো গল্পটা পুরো প্রসেসটার সাথে জড়িত অ্যাজ আ হুম, পার্সন ওয়ার্কিং বিহাইন্ড দ্য ক্যামেরা। তো অবভিয়াসলি যখন প্রথম গল্পটা শুনেছিলাম খুবই ভালো লেগেছিল। আর অভিরূপ দার তো জনরাই হচ্ছে হরর, অ্যাকশন এই হুম, সমস্ত হুম, হুম, কিছু। হুম, সেটা ওনার স্পেশালিটি, সেটা উনি খুব ভালো করেন। তো সেই হুম, ক্ষেত্রে যখন উনি গল্পটা বলেছিলেন প্রত্যেকের মানে প্রত্যেকটা টিম মেম্বারেরই খুব ভালো লেগেছিল ব্যাপারটা। অ্যান্ড দ্য ভিশন যে মানে একটা খুব লিমিটেড রিসোর্সেস এর মধ্যে এরকম একটা চ্যালেঞ্জিং কাজ করতে হবে, সেটা ভেবে তো খুবই এক্সাইটমেন্ট ছিল। তো হুম, হ্যাঁ, হুম, মনে হচ্ছিল যে এটাতে কিছু একটা ক্যারেক্টার করতে পারলে খুব ভালো হয়। অ্যান্ড মানে থ্যাঙ্কফুলি হি ডিড চুজ মি ফর ওয়ান। তো সেটার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। আর অবভিয়াসলি খুব ভালো মানে এটা আমার মানে একটা খুব বড় পাওনা যে আমি অনির্বাণ দার অপোজিটে অ্যাক্টিং করতে পেরেছি। হুম, হি হুম, ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, আমরা সবাই জানি। তো ওনার সাথে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শিখতেও পেরেছি। উনি অনেক ছোট ছোট টিপস দিয়েছেন আমাকে, অনেক কিছু বলেছেন যেগুলো ডেফিনেটলি আমার ফিউচারে কাজে লাগবে। তো এটাই। হুম। তো ম্যাম যখন মানে বাংলার সেরা ভূতের গল্প যখন আপনাদের যখন ১ম যে গল্পটা শুরু হচ্ছিল, মেডেল যে গল্পটা ছিল, হুম, তো মেডেল গল্পটা তো আপনার মনে হয়েছিল আগে মনে হয় পড়া ছিল কারণ এটা খুব হ্যাঁ, একজন পপুলার গল্প। তো সেটা যখন এই গল্পর আকারে যখন হচ্ছে এবং আপনি যখন সেখানে অভিনয় করছেন, সেটার কি কিছু আলাদা একটা কিছু ভয় লাগছিল যে এরকম ধরনের স্ক্রিপ্ট করব, মানে একটু টেনশন হচ্ছে, তো সেরকম কি কিছু হচ্ছিল? টেনশন হচ্ছিল মানে ধরো দেখো টেনশন যেটা হচ্ছিল সেটা হচ্ছে টু পারফর্ম ওয়েল, সেটা টেনশন। হুম, ঠিক আছে, হুম, সে টু পারফর্ম ওয়েল। এবার অবভিয়াসলি আমি এখনো কেউ খুব বিশাল বড় কেউ হয়ে যায়নি সেখানে। হুম, যারা যারা বাকি কাস্ট মেম্বার্স আছে প্রত্যেকটা গল্পে, মানে এটা তো একটা ট্রিলজি, তো জানোই তুমি, ৩টে গল্প আছে পুরো বাংলা হুম, সেরা হুম, ভূতের গল্পে। তো প্রত্যেকটা গল্পে যে কাস্ট মেম্বার্স আছে তো তাদের সাথে অ্যাটলিস্ট কিছুটা সিমিলারিটি রেখে তাদের সাথে অ্যাট পার গিয়ে যাতে আমার জন্য কোনো রকম ভাবে গল্প বা কোনো রকম ভাবে কোনো রকম পারফরমেন্স হ্যাম্পার না হয়। তো হুম, সেই হুম, জিনিসগুলোতে একটা রেসপন্সিবিলিটি থাকেই, প্লাস হুম, অবভিয়াসলি রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য ডিরেক্টর, যে উনি যে বিশ্বাসটা দেখিয়ে আমাকে দিয়েছেন এই ক্যারেক্টারটা সেটা যাতে আমি ঠিক মতো রাখতে পারি, সেটা টেনশন ছিল। বাট হুম, তাছাড়া এমনি যে মানে গল্পটা সেটা হচ্ছে সেরকম কিছু না, বিকজ শুটিংটা না খুব মজা করে হয়, মানে এই টিমটা খুব মজার, সবাই খুব আনন্দ করে মজা করে করি। তো ওরকম কিছু হয় না, সবাই সবাইকে খুব সাহায্য করি, তো হ্যাঁ, সেটা না। হ্যাঁ, হ্যাঁ। তো ম্যাডাম আপনার মিডল গল্পটা ছাড়াও যে আরো ২ টো গল্প ছিল যে 'স্বপ্ন ও মায়া' এবং 'কিঞ্জল নন্দর' যেটা ছিল পরশুরামের যে গল্পটা ছিল, তো দুটোর মধ্যে আপনার কোনটা ফেভারিট লেগেছে? মানে আপনার মিডল ছাড়া? আমার আমি সত্যি কথা বলবো মানে একদমই এটা আমি হ্যাঁ, হ্যাঁ। ডিপ্লোম্যাটিক হয়ে বলছি না, বাট আমার হুম, ৩টে গল্পই খুব ফেভারিট এই কারণে বিকজ ৩টের এসেন্স খুব আলাদা। হুম, তুমি হুম, যদি হুম, দেখে থাকো ৩টের এসেন্স হুম, খুব হুম। আলাদা। মানে মেডেলটা যেমন খুব একটা সাইকোলজিক্যাল খুব একটা অন্য ফ্লেভার দিচ্ছে। একটা আবার পুরোনো দিনকে ফিরিয়ে নিয়ে হ্যাঁ, যাচ্ছে। পুরোনো দিনকে ফিরিয়ে দিয়ে ওটা একদম ডিফারেন্ট। আবার স্বপ্ন হুম। মায়াটা হচ্ছে খুব হার্ডকোর একটা হরর স্টোরি, যেটা মানে হ্যাঁ, মানে যেটা পুরোপুরি একজন একটা মৃতদেহকে কিভাবে বাড়িতে রাখা হ্যাঁ, হচ্ছে মানে ওটা তারপর যে অনেকটা প্রায় গোর ফ্যাক্টর বা ওটা মানে ভিজুয়াল এফেক্টটা অনেক বেশি। আবার হুম, কিঞ্জল্লার গল্পটা হচ্ছে কমপ্লিটলি একটা কমিক প্লাস সাইকোলজিক্যাল একটা এলিমেন্ট আছে হুম, ওনার যে হুম, কোয়ার্কস হুম, গুলো, তো ৩টে খুব আলাদা। হ্যাঁ, তাও বলতে গেলে আমার স্বপ্ন মায়াটা একটু ফেভারিট, দ্যাট ইজ অনলি বিকজ আমার এই জনরাটা বেশি ভাল লাগে, যে আউট অ্যান্ড আউট হুম। একটা হরর ওই এলিমেন্টটা হ্যাঁ, ভাল লাগে বলে। আমারও পার্সোনালি তাই যে স্বপ্ন মায়াটা বেশি ফেভারিট লেগেছে কারণ ওটা ডিপ ভাবে হররটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কমপ্লিটলি হ্যাঁ, বিকজ আমার হ্যাঁ। ভাল লাগে তো তো সেই। ম্যাডাম আমি
তো ম্যাডাম আমি যেটা নেক্সট যে কোশ্চেনটা করতে চাইছিলাম যে এখন তো অনেকে বসে আছে যে ইন্ডাস্ট্রিতে কিভাবে আসবে, কিভাবে কাজ পাবে, তাদেরকে এই প্রফেশনে কিভাবে তারা যোগ হবে। তো আপনি কি তাদেরকে কিছু টিপস দেবেন, মানে যে কিভাবে তারা লেভেল আপ করবে তাদের? দেখো, সত্যি বলতে আমি একদমই কেউ না এই বিষয়ে কোনো টিপস দেওয়ার, ঠিক আছে? বিকজ ফার্স্টলি আই হ্যাভ নট রিচড এনি দ্যাট অফ বিগ অফ আ লেভেল কি আমি এরকম ভাবে কাউকে টিপস দিতে পারবো। না, তাও তো আপনি যে ধরনের কাজ করেছেন। তাও যদি বলো, আমি বলবো যে দেখো, অবভিয়াসলি অডিশনস তো দিতে হয়, ঠিক আছে? অডিশনস দিতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজেকে বেটার করার চেষ্টা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। একটা জিনিস যেটা আমি দেখেছি আমার ক্ষেত্রে খুব কাজে এসছে, সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনস কাজ করা। মানে ইদার মানে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোক বা যে কোনো টিমের পার্ট হয়ে যদি একটা কোনো বড় সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করা যায় না, অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? এবার একটা যেটা খুব মানে রাইজিং প্রবলেম যেটা তুমি বললে, সেটা হচ্ছে যে অনেকে বুঝতে পারে না যে কোন থ্রু দিয়ে কন্ট্যাক্ট করবে। অনেক, হ্যাঁ, মানে there are a lot of frauds that happen, অনেক কিছু এরকম ঘটে অনেকের সাথে, যেটার জন্য বড় বড় প্রোডাকশন হাউসগুলোর নাম খারাপ হয়ে যায়, বিকজ সেই নাম নিয়ে লোকজন ভুলভাল অডিশনস রাখে, ইয়ে করে, আর সেটাই তাদের কোনো দোষ থাকে না। তো একটু আমার মনে হয় যদি কেউ বিহাইন্ড দ্য সিনস বা এইরকম মানে একটা সিনেমার সেটে যদি কাজ করে না, সেখানে তার এই জেনুইন কন্ট্যাক্টস গুলো বিল্ড করতে অনেক সুবিধে হবে। মানে প্রথমত তো সে শিখতে পারবে, বিকজ আমি থিয়েটার করেছি এবং সেটা করে বলছি যে মানে ক্যামেরার সামনে অ্যাক্টিং করা কমপ্লিটলি একটা ডিফারেন্ট বল গেম অলটুগেদার, ঠিক আছে? মানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস, আর সেটা একদমই সোজা না, এটার সাথে থিয়েটারের কোনো সিমিলারিটি নেই, ঠিক আছে? আর সেটা যদি তুমি মানে ওই পিছন দিকটা থেকে দেখো না, যে একজন অ্যাক্টর কিভাবে সেটা এক্সিকিউট করছে, তখন তুমিও অনেক কিছু শিখতে পারবে, যেটা আমার মনে হয় কাজে, যে তারা কি করছে, তারা কিভাবে মুভ করছে, তারা লাইটটাকে কিভাবে ধরছে, তারা ক্যামেরার পজিশনটাকে দেখে নিজেকে কিভাবে প্লেস করছে, তো ওটা কাজে আসে। আর যেটা বললাম যে জেনুইন কন্ট্যাক্ট বিল্ড করতে হেল্প করবে। এবার দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কন্ট্যাক্ট বিল্ড করাটা হচ্ছে নিজের ওপর, ঠিক আছে? যে একটা কন্ট্যাক্ট পেলে সেটাকে তুমি কতটা পজিটিভলি ইউজ করে সেখান থেকে তুমি নিজের একটা চান্স পাচ্ছ, সেটা আছে। আর তাছাড়া তো অডিশনস আমার মনে হয় সব বড় প্রোডাকশন হাউসই অডিশনস হোল্ড করে। ফেসবুকে প্রচুর মানে কাস্টিং ডিরেক্টরস আছে যারা মানে বড় বড় প্রোডাকশন হাউসের সাথে জড়িত, প্লাস টিমের মানে আমরা নিজেরাও যেমন করি, যে যেরকম আমি বললাম যে আমি এই টিমে অ্যাজ আ স্টাইলিস্টও কাজ করি, তো সেখানে আমরা আমাদের যখন নতুন কোনো প্রজেক্ট আসে সেখানে কাস্টিং এর জন্য আমরাও ফেসবুকে পোস্ট দিই অনেক। তো সেইগুলোতে একটু খেয়াল রাখতে হবে, সেইগুলোতে খেয়াল রাখতে হবে, নিজেকে বেটার করতে হবে, প্রপার অডিশন ভিডিওস বানাতে হবে, নিজেকে রেকর্ড করে করে দেখতে হবে যে কেমন লাগছে, দিয়ে সেইগুলো সেই মানে দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপলোড করতে। একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু একটা খুব মানে স্ট্রং মিডিয়াম হয়ে দাঁড়িয়েছে, মানে টু শোকেস ট্যালেন্ট। মানে ধরো আজ থেকে 5-6 ইয়ার্স ব্যাক, ইভেন 10 ইয়ার্স ব্যাক, মানে আরেকটু পিছনে যদি চলে যাই, যখন এতটা ফেসবুক ইনস্টাগ্রামের ব্যাপারটা আসেনি, তখন কিন্তু মানে এই জিনিসটা অনেকটা ডিফিকাল্ট ছিল। কি ডিফিকাল্ট ছিল? যে আমি আমার ট্যালেন্টটা কি করে লোকের সামনে প্রেজেন্ট করব, এটা খুব ডিফিকাল্ট ছিল, কিভাবে দেখাবো। বাট সোশ্যাল মিডিয়া, এই ধরো রিলস বা যাই হোক, এগুলো হয়ে একটা আমার মনে হয় একটা পজিটিভ হয়েছে, যে যারা সত্যি নিজের ট্যালেন্টটাকে দেখাতে চায় তারা কিন্তু সেটা করার একটা ফ্রি স্পেস পাচ্ছে। এবার সেইভাবে তোমাকে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছুটা লাক, কিছুটা নিজের হার্ডওয়ার্ক, আর কিছুটা তুমি কতটা স্ট্র্যাটেজিক্যালি ব্যাপারটা করছো, তোমার পোস্ট গুলো ফলো করতে হবে। এবং ম্যাডাম এটা আরেকটা জিনিস শোনা গেছিল যে এটা নাকি খুব মানে কম্পিটিশন, মানে এই প্রফেশনটাতে নাকি কম্পিটিশন নাকি একদম 100% থাকে। একদম একদম অস্বাভাবিক কম্পিটিশন, প্রচন্ড কম্পিটিশন। বাট সেটা আমার মনে হয় সব ফিল্ডেই আছে। বাট এখানে কম্পিটিশনটা এই কারণে যে মানে কোনো সেট বেঞ্চমার্ক নেই যেটার উপর তোমাকে জাজ করা হচ্ছে, তো সেই জন্য কম্পিটিশনটা একটু আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো ডিসহার্টেন্ড হলে হবে না, ঠিক আছে? মানে কোনো কিছুতেই যে মানে আচ্ছা আমি 5টা অডিশন দিলাম হলো না, বা 5টা পোস্টে কমেন্ট করলাম যে আই ওয়ান্ট টু অডিশন, তারা রিপ্লাই করলো না, সেটা করলে হবে না। ইউ হ্যাভ টু
মানে লেগে থাকতে হবে, লেগে থাকলে নিশ্চয়ই হয়ে যাবে। হ্যাঁ, তো ম্যাডাম আরেকটা কথা যেটা আমাকে বেশ কিছুদিন আগে ২-৩ জন বলেছিল যে আমার বন্ধুরা অডিশন দিতে গেছিল, তাদের কাছে কিছু টাকা মানে চাইছিল অডিশনের জন্য। তো সেটা কি মানে ফেক নাকি পুরোপুরিভাবেই সেরকম হয় অনেক সময়? দেখো এই বিষয়টায় আমি অনেস্টলি আমি মানে আমার অতটা নলেজ নেই। তো হুম, আমি হুম, সেটা বলতে পারব না। বিকজ আমার এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রিটা খুবই ডিফারেন্ট ভাবে হয়েছে। যেটা বললাম যে আমি বিহাইন্ড দ্য সিনস দিয়ে স্টার্ট করেছি। করে হুম, আমি হুম, চেষ্টা করছি টু বিল্ড মাই প্রোফাইল। তো হুম, এরকম কিছু আমি ফেস করিনি। বাট হ্যাঁ, আমি যেটুকু জানি বা যেটুকু আমি জেনুইন বড়, বড় সংস্থার সাথে কাজ করেছি, কোনো জেনুইন অডিশনে আমি টাকা মানে নিতে আমি দেখিনি। এবার হুম, দেখো হুম, প্রত্যেকের তো আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। তো হুম, সেই ক্ষেত্রে আমি বিশাল কিছু একটা কমেন্ট করতে পারবো না। হুম। তো ঠিক আছে ম্যাম। তাহলে আমার ম্যাম নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনার আপকামিং কাজ যদি কিছু বলেন। কারণ আপনার এই কাজটা বাংলার সেরা ভূতের গল্প যেটা আপনি করেছেন সেটা সকলের খুব ভালো লেগেছে। তো নেক্সট আপকামিং কাজ যদি কিছু বলেন? নেক্সট দেখো সত্যি বলতে নেক্সট এখন আমি নিজেকে একটু ইমপ্রুভ করার জন্য একটা ব্রেক নিয়েছি। সেলফ ডিক্লেয়ার্ড হ্যাঁ, একটা ব্রেক নিয়েছি। যে হ্যাঁ, বিকজ আমার মনে হয়েছে যে অনেকটা শিখতে হবে, অনেকটা নিজেকে আগে আরো শার্প করতে হবে। তো হুম, এবার সেটা করে দেখি। অবভিয়াসলি কথাবার্তা তো চলছে, দেখা যাক কি হয়। আচ্ছা। তো ওকে। আর ম্যাম বলছি আরেকটা যে কোয়েশ্চেনটা যেটা আমি করব ভেবেছিলাম যে আপনি তো থিয়েটার করেন তো এবং আপনি বড় পর্দাতেও কাজ করেছেন। তো থিয়েটার এবং মানে সিনেমা কোনটাতে বেশি ডিফিকাল্ট? মানে দুটোর মধ্যে কোনটা বেশি ডিফিকাল্ট? দুটোর নিজস্ব ডিফিকাল্টি আছে জানো তো, মানে এটা কোনো কম্প্যারিজন আমার মনে হয় করা যায় না। দুটো দুরকম ভাবে ডিফিকাল্ট। হুম, মানে একটা তো হচ্ছে একটা থিয়েটারে যেমন থেকে প্রথম ব্যাপার হচ্ছে যে তুমি তোমার কোনো রিটেক নেই, একবার হুম, যা হুম, করছো তাই। হুম, হুম, আর হুম, হুম, থিয়েটারের ব্যাপারটা হচ্ছে মানে তোমাকে অনেকটা লাউডলি অনেক সাটল জিনিসপত্র, ইমোশনস, ভয়েস মডুলেশনস করতে হবে। কিছু আমি জাস্ট হ্যাঁ, বেসিক জিনিস বললাম। হ্যাঁ, আবার হ্যাঁ, সিনেমায় যদি দেখো, হ্যাঁ তুমি রিটেকের অপশন পাচ্ছ, কিন্তু সেটারও কিন্তু অন্যরকম একটা ডিফিকাল্টি আছে। হুম, হুম, বিকজ একটা সিনের কতগুলো টেক হচ্ছে, সেখানে নিজের সেই অ্যাকশনস গুলোকে মনে রাখা, ইমোশনস থাকে ধরে রাখা। বিকজ কি হয়, ধরো একটা টেক হলো, তারপর হয়তো অন্য একটা অ্যাঙ্গেল থেকে তোমাকে শুট করবে, তো তার জন্য সেট আপ চেঞ্জ হচ্ছে, ইমোশনটা হয়তো বেরিয়ে গেল তোমার মাথা থেকে যেই হুম, ফিলটায় তুমি বলেছো। তো হুম। দুটোরই নিজের মতো ডিফিকাল্টিস আছে, কোনোটাই ইজি না, একদমই ইজি না, আর কম্পেয়ার করাটা ঠিকও না। আচ্ছা। তো ম্যাম আরেকটা কথা আপনি যেটা বললেন আপনি বিহাইন্ড দ্য সিনস ও করেছেন এবং যেটা আমরা বাংলার সেরা ভূতের গল্পতে দেখেছি। তো বিহাইন্ড দ্য সিনস এর চাপটা কি একটু বেশি থাকে? মানে কারণ সেখানে অস্বাভাবিক। আচ্ছা মানে ওখানে তো আমি শুনেছি যেটা বিহাইন্ড দ্য সিনস যেটা অনেক বেশি প্রেশার থাকে। কারণ সব একটা সিনের পর একটা সিন কিভাবে হচ্ছে বা সেগুলোর কিছু চাপ যদি একটু একটু যদি বলেন মানে বিহাইন্ড দ্য সিনস এ দেখো আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর আমি স্টাইলিশ হিসেবে কাজ করা শুরু করি। বিহাইন্ড দ্য সিনস, হ্যাঁ আমি একদমই বলবো না যে অ্যাক্টিং যারা ক্যামেরার সামনে আছে তাদের খুব ইজি, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু খুবই ডিফিকাল্ট। মানে ধরো হুম, খুব রোদে শুট হচ্ছে, আমরা হয়তো সবাই ছাবার নিচে এসির সামনে বা ফ্যানের সামনে দাঁড়িয়ে আছি, তাদের হুম, রোদে দাঁড়িয়েই পরের পর টেক দিয়ে যেতে হচ্ছে। তো মানে সোজা কারোর জন্যই না, কিন্তু হ্যাঁ চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে, টাইমটা অনেক বেশি লাগে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকে মানে প্রত্যেকটা মেম্বার যারা ক্যামেরার পিছনে থাকে না, প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি থাকে, আর প্রত্যেকের একটা ফাংশন থাকে, আর প্রত্যেককে মানে সারাক্ষণ ওই আচ্ছা। জিনিসটা মাথায় রাখতে হয় যে আমি যদি একটু ভুল করে ফেলি তাহলে আলটিমেট প্রোডাক্টটা একটা হ্যাম্পার হয়ে যাবে। মানে কাউকে হয়তো বলা হয়েছে যে তুই এই সিনটার পর ওই দিকের সেটটা সাজিয়ে দিবি, সে যদি সেটা ঠিক মতো না করে তাহলে পুরো প্রসেসটা ডিলে হয়ে গেল। তো মানে প্রত্যেকেরই একটা হুম, করে রেসপন্সিবিলিটি থাকে। আর হ্যাঁ মানে চাপ তো অবভিয়াসলি আছে, বিকজ টাইম কনস্ট্রেন্ট থাকে। মানে তুমি তো অনির্দিষ্ট কালের জন্য করে যেতে পারবে না, টাইম আছে তোমার, হ্যাঁ, একদিনে হ্যাঁ, হয়তো হ্যাঁ। ছোটা মানে একদিনে এতগুলো সিন আমাকে তুলতে হবে, সেখানে ডিরেক্টরের প্রেশার পরপর, তারপর কি প্রচুর কিছু হতে পারে। ধরো থিংস ক্যান গো রং এনি টাইম, হঠাৎ বৃষ্টি এসে গেল, হঠাৎ হয়তো কোনো মানে ইলেকট্রিকের প্রবলেম হলো, তো সবকিছুর মধ্যে মানিয়ে নিয়ে তোমাকে করে যেতে হবে। বাট যতটা যদি বলি ডিফিকাল্ট, তার থেকেও বেশি এক্সাইটিং আর এনজয়েবল।
আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম আপনার সময় থেকে সময় দেওয়ার জন্য। আপনি থ্যাংক ইউ, আরো কাজ আমারও খুব করুন, ভালো। আপনি আরো কাজ করুন সেটাই চাই, এবং বাংলা সেরা ভূতের গল্পটা একবার সবাইকে দেখতে বলে দিন যে হ্যাঁ, কিভাবে গল্পটা আমাদের অভিরূপ ঘোষ ডিরেক্টর, তার বাংলার সেরা ভূতের গল্প বেরিয়েছে, বেশ কিছুদিনই হলো বেরিয়েছে। আপনারা প্লিজ দেখবেন, আরো আনন্দতে আছে, ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। আর সৌম্যজিতের চ্যানেল, ও সবে শুরু করেছে, খুব ভালো কাজ করছে। সৌম্যজিতের চ্যানেল, ওটাও প্লিজ ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ওকেও সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি লিভ করতে পারেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওকে।